আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি কাঞ্জুম গৌরী। চলুন শুরুতেই জেনে নেই প্রধান শিরোনামগুলো। স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য। আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। পাল্টা জবাবের হুমকি তেহরানের। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে 15 দফার রূপরেখা বোর্ড অব পিসের। চুক্তিতে সম্মত হামাস, অস্ত্র ছাড়লেও সরবে না রাজনীতি থেকে। মরক্কো থেকে 60,000 অভিবাসন প্রত্যাশীর ঢল স্পেনের সেউতায়। নজিরবিহীন ঢলে 57 জনের প্রাণহানি। মানব পাচারকারী চক্র দায়ী, অভিযোগ স্পেনের প্রধানমন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরালোভাবে চলবে। তাদেরকে কোনো দিনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে ইরানে নতুন করে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি ইরান। অবকাঠামো হামলা চালাতে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতির কথা বলছে তেহরান। যুদ্ধবিরতি আলোচনা কোনোভাবেই স্থিতিশীল অবস্থায় আসছে না মধ্যপ্রাচ্য। চলছে হামলা পাল্টা হামলা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতে অনেকটাই টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে আবারও ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ হামলার বার্তা দেন তিনি। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। প্রয়োজন হলে আমরা আরও কঠোরভাবে অভিযান চালিয়ে যাব। ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তারা আলোচনা নিয়ে গড়িমসি করছে। গত কয়েক মাসের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। এখন আমাদের জয় ছিনিয়ে নেয়ার পালা। এদিকে ট্রাম্পের বক্তব্যের পরপরই পাল্টা অবস্থান জানায় তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে জানান, জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে জবাব দিতে প্রস্তুত তেহরানও। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে যৌথ হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের কঠোর অবস্থান, ইরানের পাল্টা হুঁশিয়ারি এবং সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এই হামলা চালানো হয়। হামলায় একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আহতদের নুসেইরাতের আল আওদা হাসপাতালে নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজা জুড়ে চলছে ইসরায়েলি হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতির পর থেকে 1200-র বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে নতুন একটি সমঝোতার অংশ হিসেবে হামাস নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল হামলা বন্ধ করলে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার সহ সমঝোতার শর্তগুলো বাস্তবায়ন হলে ধাপে ধাপে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। গাজার যুদ্ধবিরতি পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে 15 দফার রূপরেখা প্রকাশ করেছে বোর্ড অব পিস। এতে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। হামাস জানিয়েছে তারা এই চুক্তিতে সম্মত হয়েছে, তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বলেছেন, কোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না। সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই কার্যক্রম চালিয়ে যাবে। তিনি দাবি করেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস তাদের জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে। যদিও হামাস চুক্তিতে সম্মতির কথা জানিয়েছে, তবুও ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের পরবর্তী অগ্রগতি এখন আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন। শনিবার ভোরে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। এর আগে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা
ওয়াইল্ড বেরিজের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালায় ইউক্রেনের দাবি প্রতিষ্ঠানটি রুশ সামরিক বাহিনীর ব্যবহারের উপযোগী সরঞ্জাম সরবরাহ করে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। জুলাইয়ের মাঝামাঝি থেকে ইউক্রেনের ড্রোন হামলায় ওয়াইল্ড বেরিজের একাধিক গুদাম লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 9 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। উত্তর আফ্রিকায় মরক্কোর সীমান্ত ঘেঁষা ছিটমহল সেউতায় সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। 48 ঘন্টায় মরক্কো থেকে সাগর ও স্থলপথে প্রায় 60,000 অভিবাসী স্পেনে যাওয়ার লক্ষ্যে একযোগে সেউতায় প্রবেশের চেষ্টা চালায়। তবে খাদ্য সংকট, সহিংসতা এবং স্প্যানিশ বাহিনীর কড়াকড়ির মুখে ফেরত যেতে বাধ্য হচ্ছেন বেশিরভাগই। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 57 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ কেন এই নজিরবিহীন অনুপ্রবেশ? ভূখণ্ডে পা রাখার চেষ্টা চালায় মরক্কোর হাজার হাজার মানুষ। মাত্র দুদিনে 50 থেকে 60,000-এর বেশি অভিবাসীর এই নজিরবিহীন ঢল স্তব্ধ করে দেয় সেউতা শহরকে। কিন্তু ইউরোপের স্বপ্নের দেশে পৌঁছানোর পরপরই শুরু হয় নতুন সংকট। বন্ধ করে দেয়া হয় অধিকাংশ দোকানপাট, এক টুকরো রুটি বা পানির জন্য হাহাকার তৈরি হয় চারদিকে। শহরের সব দোকান বন্ধ ছিল। 2 দিন ধরে কোনো খাবার না পেয়ে চরম ক্ষুধায় আমরা ভুগছি। সিউডাতে বসবাসকারী মরক্কো বংশোদ্ভূত কিছু স্প্যানিশ আমাদের উপর হামলা করেছিল। কিছু লোক ইতিমধ্যে ফিরে এসেছে। এই মুহূর্তে এখানে খাদ্য সংকট চলছে। আমাদের কাছে টাকা আছে, কিন্তু আমরা কিনতে পারছি না। এই বিপজ্জনক যাত্রায় পানিতে ডুবে ও সীমান্ত প্রাচীরে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিক। এই সংকটে স্পেন মোতায়েন করেছে সেনাবাহিনী। এর মধ্যে বেশিরভাগ মানুষ আবারও ফিরে গেছে মরক্কোতে। এই অনুপ্রবেশকে স্পেনের সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। কিন্তু কেন হঠাৎ এত ঢল? বিশেষজ্ঞদের মতে মরক্কোর তীব্র বেকারত্ব ও সাম্প্রতিক আইনি গুজবের সুযোগ নিয়ে মানব পাচারকারীরা এই সংকট উস্কে দিয়েছে। অর্থনৈতিক সংকট মানব পাচারকারীদের গুজবে বিভ্রান্ত হয়ে জীবন বাজি রেখে সীমান্তে ছোটেন হাজার হাজার তরুণ। কিন্তু সেউতার এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করল ভূরাজনৈতিক টানাপোড়েন আর বেআইনি পারাপারের বলি হতে হয় সাধারণ মানুষকেই। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল বনভূমি, পুড়ে গেছে ফসলি জমিও। দাবানলে বোর্দো অঞ্চলের বিশাল আঙ্গুর ক্ষেত ও ওয়াইনারিগুলো এখন বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে। সবুজ আঙ্গুরের সারি, শান্ত পরিবেশ আর বিশ্বখ্যাত বোর্দোর ওয়াইন, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এখন লুকিয়ে আছে অনিশ্চয়তা। ফ্রান্সের জিরোন্দ অঞ্চলে চলমান দাবানল শুধু বনই পোড়াচ্ছে না, ধাক্কা দিচ্ছে পর্যটন ও ওয়াইন শিল্পেও। কর্তৃপক্ষ বলছে দাবানলের কারণে পর্যটকের সংখ্যা প্রায় 30% কমেছে, অথচ এই এলাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকিই নেই। আরেকটি বড় উদ্বেগ জলবায়ুর প্রভাব। ব্যবসায়ীদের আশঙ্কা, তীব্র গরমে এবছর আঙ্গুরের দানা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট হয়েছে, উৎপাদনও কমে যেতে পারে উল্লেখযোগ্য হারে। 2022 সালের তাপপ্রবাহে যে ক্ষতি হয়েছিল, এবারের পরিস্থিতিও সেদিকেই যাচ্ছে বলে আশঙ্কা করছেন উৎপাদকরা। দাবানলের কারণে আমাদের ওয়াইন পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকের সংখ্যা প্রায় 30% কমেছে, অথচ আমরা আগুন থেকে অনেক দূরে। এমন সিদ্ধান্ত হতাশাজনক। শুধু স্থানীয় নয়, বিদেশি পর্যটকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। শহরটি বিস্তীর্ণ আঙ্গুর ক্ষেত, সমুদ্র সৈকত এবং বিখ্যাত ওয়াইনারির জন্য পরিচিত। এই অঞ্চলে দাবানলের প্রভাব এখন অর্থনীতির বিভিন্ন খাতেও শুরু হয়েছে। দাবানলের শিখা হয়তো সব আঙ্গুর ক্ষেত পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু এর ধোঁয়া এর মধ্যেই ছড়িয়ে পড়েছে বোর্দোর পর্যটন, কৃষি ও অর্থনীতিতে। জলবায়ু পরিবর্তনের এই নতুন বাস্তবতা বিশ্বখ্যাত এই ওয়াইন অঞ্চলের ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের লাহোরে আজাদ কাশ্মীরে সহিংসতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে। লাহোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বিক্ষোভকারীরা কাশ্মীরে সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপের দাবি জানান।
সমাবেশ শুরু হওয়ার পরই দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে নিয়ে যায়। এই বিক্ষোভের আয়োজন করে বিভিন্ন প্রগতিশীল সংগঠন, ছাত্র ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। তারা নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতি সংহতি প্রকাশ করে। সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৩০ জনের বেশি নিহত হওয়ার দাবি করেছে জেএএসি নেতারা। তবে এসব অভিযোগ নিয়ে পাকিস্তান কর্তৃপক্ষের ভিন্ন অবস্থান রয়েছে। এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। স্থানীয় সময় শুক্রবার সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে, এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ, খরা ও ভয়াবহ বন্যার আশঙ্কা বাড়বে। আফ্রিকা, ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা যেতে পারে। তিনি আরও বলেন, এল নিনোর প্রভাব ইতোমধ্যে জলবায়ু সংকটে থাকা পৃথিবীতে আরও চাপ তৈরি করছে। তিনি নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প বন্ধ করে দ্রুত জলবায়ু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। WMO বলছে, শুধু পূর্বাভাস দিলেই দুর্যোগ ঠেকানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ মানুষদের রক্ষায় সরকার ও মানবিক সংস্থাগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত উষ্ণ হয়ে উঠছে ভূমধ্যসাগরের পানি। আর সেই সুযোগে সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগর ও ভারত মহাসাগর থেকে আসা শত শত আগ্রাসী বা আক্রমণাত্মক সামুদ্রিক প্রাণী ছড়িয়ে পড়ছে পুরো ভূমধ্যসাগরে। বিজ্ঞানীরা বলছেন, এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা। সিংহের কেশরের মতো কাঁটাযুক্ত লায়নফিশ, বিষাক্ত পর্তুগিজ ম্যান ওভার জেলিফিশ, সিলভার চিকড টোটফিশ কিংবা ব্লু ক্রেপ, এরা সবাই ভূমধ্যসাগরের নতুন বাসিন্দা। একসময় এই অঞ্চলে না থাকলেও এখন দ্রুত বিস্তার ঘটছে এসব আগ্রাসী প্রজাতির। ভূমধ্যসাগরে বিদেশি প্রজাতির প্রাণী বেশিরভাগই সুয়েজ খাল দিয়ে আসে। এরা লোহিত সাগর ও ভারত মহাসাগর থেকে আসছে। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনই এর মূল কারণ। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনই ভূমধ্যসাগরের পানির তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। 1985 সালের তুলনায় এখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভূমধ্যসাগরে 30 ডিগ্রি সেলসিয়াসকে চরম তাপমাত্রা ধরা হয়। এর আগে 2003 সালে তীব্র তাপপ্রবাহে এমন তাপমাত্রা দেখা গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই তাপমাত্রা ঘন ঘন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগর এখন জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। শতকের শেষ নাগাদ এ অঞ্চলের সমুদ্রের তাপমাত্রা আরও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনিতেই ভূমধ্যসাগরের উষ্ণ পানি মাছের জন্য হুমকি। তার উপর এ জায়গায় দখল করছে আগ্রাসী প্রজাতির প্রাণী। সাইপ্রাসে ইতিমধ্যেই লায়নফিশের কারণে স্থানীয় মাছ রেড মুলেটের সংখ্যা কমে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। প্রাকৃতিক পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। ইউরোপীয় অর্থায়নে আমরা সমুদ্রে দেশীয় সিগ্রাস পুনঃস্থাপনের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প চালাচ্ছি। খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে এখন পর্যন্ত 1000 আগ্রাসী প্রজাতি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 800টি স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছে। কার্বন নিঃসরণ কমানো এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ভূমধ্যসাগরের জীববৈচিত্র্য এবং উপকূলীয় মানুষের জীবন জীবিকা সংকটে পড়বে, এমন সতর্কবার্তা বিজ্ঞানীদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।